বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি এবং ওনার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াতে আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। কিন্তু আমি আমার পলিটিক্যাল যেই চিন্তা সেই কারণে আমি ভোট দিতে যাইনি। তার তিনটা কারণ মূলত। এক হচ্ছে যে নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে তাহলে সেটাকে তো আপনি আসলে নির্বাচন বলতে পারেন না, সেটা মনোনয়ন। সারা বাংলাদেশের সকলেই জানতেন যে মেজরিটি ভোট যেই দলের আছে সেই দলের প্রার্থী নির্বাচিত হবেন। সো এখানে আসলে এটিকে আমি নির্বাচন বলতেই চাই না। এক, দুই হচ্ছে ৭০ অনুচ্ছেদ নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম হয়েছে যে ৭০ অনুচ্ছেদকে অ্যাজ ইট ইজ আমরা রাখবো না। আমরা দলের সদস্যরা দল করলেও তারা চাইলে ইন্ডিপেন্ডেন্টলি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু আমরা দেখলাম যে এখানে বারবার বারবার সতর্ক করা হলো যে বিএনপির যারা সংসদ সদস্য আছেন তারা দলের বাইরে কোনোভাবেই ভোট দিতে পারবেন না, এবং যদি তারা ভোট দেন তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সো তাহলে আর ৭০ অনুচ্ছেদ নিয়ে এই যে বড় বড় কথা কি দরকার ছিল? এবং ভোট শেষ হওয়ার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন যে আমরা এখনই ৭০ অনুচ্ছেদটা সংশোধন করব এবং সদস্যরা দলের বাইরে চাইলে ভোট দিতে পারবেন। তাহলে এই ভোটে সেই অধিকারটা তাদের দেয়া হলো না কেন? আর ৩ নাম্বার যেটা আমার মনে হয়েছে যে আমরা তো সকল দল মিলেই একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারতাম, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যেটা ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে একটা ভারসাম্য আনা হবে, যেটি বিএনপির ৩১ দফাতেও আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো রকম কোনো কথা, কোনো রকম কোনো উচ্চবাচ্য শুনি না। সো এই সকল কিছু দেখে আমার মনে হয়েছে যে আমি আসলে এই প্রহসনের অংশ হতে চাচ্ছি না। বাট তারপরে আমি লাস্টে আবারও বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ভীষণ শ্রদ্ধা করি এবং ওনাকে আমার অভিনন্দন। কিন্তু দেখুন, প্রিন্সিপালের একটা ব্যাপার আছে। সো আমার কাছে মনে হয়েছে আমি এই প্রহসনে অংশ নেব না। আপনি একদম আগে একটা কথা বললেন যে আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর ২-৩ দিন আগেও আমরা দুই দেশের সংবাদ মাধ্যমের খবর পাচ্ছিলাম যে হয়তোবা যাচ্ছেন, কিন্তু আজকে কিন্তু এটি স্পষ্ট হয়ে গেছে আমাদের দিক থেকেও। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম তিনি বলছেন অনুকূল পরিবেশ তৈরি না হলে এটি সম্ভব না, মানে হচ্ছে না। আমরা একটু দেখি, অল্প একটু দেখি। On the possibility of a budgetary visit by Honorable Prime Minister Tariq Rahman to India. We are of the view that a propitious environment needs to be created for this visit. We have requested the Indian authorities to ক্লিয়ার। আরো দুটো শর্ত আছে এর সঙ্গে। যিনি শেখ হাসিনা যিনি ওখানে রয়েছেন, এটা একটু আগে আলাপ হচ্ছে, তাকে ফেরত দেয়া, এবং উসমান হাদির মানে যারা মামলার আসামি তারা ওখানে গ্রেপ্তার হয়েছেন, এই শর্তগুলো খুব সামনে চলে আসছে। তো ওদিকে কিন্তু নাহিদ ইসলাম আবার কয়েকদিন আগে বলেছিলেন এনসিপির যে এগুলো একটা ডেট নির্ধারণ করতে হবে, যে শেখ হাসিনাকে কোন দিন ফেরত আনা হবে, এগুলো নির্ধারণ করার আগে কিন্তু যাওয়া যাবে না ভারতে। আবার আরেকজন এনসিপি নেতা বলছেন উনি যদি ভারতে যান এটি একটি জাতির প্রতি গাদ্দারি হবে। এই ভারত ইস্যুটা এখন কোন পর্যায়ে যাচ্ছে? মানে শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনা আদৌ সম্ভব হবে? যদি সম্ভব না হয় তো ভারতে যাওয়া হবে না। আমাদের কি আদৌ ভারতের সাথে যাওয়া যাওয়ার কোনো দরকার আছে? জি। আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারছি না। শেখ হাসিনা নিজে বলছেন উনি ডিসেম্বরে আসবেন, পারলে তার আগেই আসবেন। ভারতেও এই ব্যাপারে কিছু বলছে না। ভারত বলছে সম্ভবত যেটা বলেছে কয়েকদিন আগে, যেটা তার ইচ্ছা, ওনার ব্যাপার। সরকার আপ্রাণ চাইছে যে শেখ হাসিনাকে ফেরত আনতে, তাহলে মাঝখানে বাধাটা কোথায়? এক, উনিও আসতে চাইছেন, এনারাও আনতে চাইছেন, তাহলে বাধা কোথায়? বাধাটা কে দিল? সরকার ছায়ার সাথে যুদ্ধ করছে না? এক। দুই হচ্ছে, শেখ হাসিনার কাছে যদি ভ্যালিড পাসপোর্ট থাকলে উনি যে কোনো দিন আসতে পারে। পাসপোর্ট যদি না থাকে ট্রাভেল পাস ইস্যু করবে। সরকারকে ট্রাভেল পাস ইস্যু করছে? উনি তো বলে দিয়েছেন ডিসেম্বরে আসবে, তো সরকার ট্রাভেল পাস ইস্যু করে দেখ, তাহলে তো উনি যে কোনো দিন চলে আসতে পারে। তাহলে তো আর মানে একটা সরকারের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার কিছু নাই, কারণ এটা একজনের ব্যক্তির ব্যাপারে কথা হচ্ছে এবং সেই ব্যক্তি নিজেও আসতে চাচ্ছেন, সরকারও নাকি তাকে আনতে চাইছে। তো হয়ে গেল, অসুবিধা তো নাই। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতীয় পত্রিকা, একটু পত্রিকার ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে চাই। ওরা আজকে একটা নতুন খবর দিয়েছে, সেখানে বলছে যে ভারতীয় আদালত সিদ্ধান্ত নেবে। এটা কি একটি নতুন মাত্রা পেল কিনা আমি ঠিক জানি না কেন তারা এটা বলেছে। রিপোর্টটা আমি পড়া হয়নি, জাস্ট হেডলাইনটা দেখেছিলাম যে ভারতের আদালত উইল ডিসাইড। বাট এটা কোর্টে কি হিসাবে গেল বা কোর্টে আদৌ কিছু আছে কিনা সেটা আমার জানা নাই। তো অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট কোর্টের কাছে একটা ওপিনিয়ন চাইতে পারে। হ্যাঁ,
যে এটা সুপ্রিম কোর্ট কি মনে করে। বাট শেখ হাসিনার ইস্যুটা এত পলিটিক্যাল যে এখানে সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রাখবার প্রয়োজন আছে কিনা আমি ঠিক জানি না, এটা ভারত সরকার ভালো বুঝতে পারবে। একদম একদম শেষ যে তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা কোন দিকে যাবে, মানে এই সম্পর্ক তো ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা খুব খারাপ অবস্থায় দেখছি, আমরা এখন আরো খারাপ অবস্থায় যাবে। তো আমাদের সেই ডিপ্লোম্যাটিক জায়গাটা কিভাবে আমাদের প্রস্তুত হতে হবে, ধরেই নি ভারতের সাথে সম্পর্ক ভালো হবে না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো এগিয়ে যেতে হবে। আমরা এই ব্যাপারে আমাদের জামাত আছে, এনসিপি আছে, তাদের সঙ্গে সরকার পরামর্শ করবে কি করা যায়। আমাদের এমপি কথা হিসেবে বলার তো আর আপনার কোনো পরামর্শ আমি চাইতে পারি। এমপি হিসেবে তো আমার মানে বক্তব্য দেওয়ার জন্য আমি সময় পাই না, পরামর্শ আর দিব না, পরামর্শ দিতে তো লম্বা সময় লাগে, তাই না? জি, আমি তো 2 লাইনের বক্তব্য দেওয়ারই টাইম পাই না মানে কোথায়? সংসদে। তাহলে কি আওয়ামী লীগের আমলে পেতেন? না, পেতাম না, কিন্তু লড়াই টড়াই করে অন্তত স্পিকার কখনো বলতেন না যে চিফ হুইপের কাছে যান বা অমুকের ওনার হাতে যেটুকু আছে উনি ওইটুকু দেওয়ার চেষ্টা করতেন। এখন তো আমি না, এখন ধরেন dilemma র মধ্যে। এখনকার পার্লামেন্টে আপনি এ পর্যন্ত যেটুকু সময় পেয়েছেন, তো আওয়ামী লীগের সময় পার্লামেন্টে কি কম্পারেটিভলি কখন আপনি বেশি সময় পেতেন, এখন না আগে? এটা মাত্র 6 মাস হয়েছে, আমি আরো কিছুদিন গেলে আমি বুঝতে পারবো, তবে মোটামুটি একই। তবে আমার মনে হয় আরো 6টা মাস যাক, আমার কাছে আরো ক্লিয়ার হবে। না, আপনার কাছে আমার কেন জানি মনে হয় আপনি কিন্তু বলেন প্রায়, আমি একদম শেষ পর্যায়ে গিয়েও শেষ করতে পারলাম না, আপনি এই সরকারের সাথে আগের সরকারের কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন নাকি? শুনতে পারবো সেটা? না, পার্থক্য পাচ্ছি না তো, আমি আপনাকে এখানেই বলছি কোনো জি। পার্থক্য নাই তো। আপনি পার্থক্য পাবেন কেন? সেইটা ছিল সেন্টার লেফট টু ফার লেফটের একটা পার্লামেন্ট, এটা হচ্ছে সেন্টার রাইট টু ফার রাইটের একটা পার্লামেন্ট। ওখানেও বিরোধী দল ছিল ঘরে পোষা, এখানেও বিরোধী দল এখন পর্যন্ত ঘরে পোষা। কিন্তু তখন ওখানে যে বিরোধী দল ছিল তাদের এই লক্ষ্য ছিল না যে তারা একসময় 70 থেকে 170-এ যাবে, কিন্তু এই বিরোধী দলের লক্ষ্য হচ্ছে 70 থেকে 170, এবং যতদিন পর্যন্ত সেই ফেভারেবল কন্ডিশন না হচ্ছে ততদিন পর্যন্ত সরকারকে বড়ভাবে ডিস্টার্ব না করা, সিম্পল। জি, আপনি তো বেশ উত্তেজিত হয়েও যান মাঝে মধ্যে, কিন্তু আমার খুব ভাবতে দেখতে কষ্ট হয়, একদা বিএনপির লোক আপনি এত বিএনপি বিরোধী কেন হলেন? মনে হয় যেন আমি যদি বলি ওই পার্লামেন্টে দেখতাম আমরা রুমিন ফারহানা কথা বলছে বিএনপি, এখন যদি পার্লামেন্টে দেখি এনটি বিএনপি কে কথা বলছে, রুমিন ফারহানা, একই অঙ্গে এত রূপ। আমার মনে হয় আমার রূপটা স্ট্যাটিক, আপনাদের রূপ পাল্টায় যায়। দেখুন, আপনাদের ধারণা এরকম যে কোন একটা দল যখন আপনি করবেন তখন আপনি সেই দলটার ভুল ত্রুটি সম্পর্কে একদম কথা বলতে পারবেন, এটা এক ধরনের দাসত্বমূলক মনোভাব আমাদের মধ্যে আছে। তো ওই যে আমি বললাম প্রধানমন্ত্রী গাড়ির পিছনে মন্ত্রী দৌড়াবে, বা প্রধানমন্ত্রী পার্লামেন্টের চেয়ারে বসলে হামাগুড়ি দিয়ে মাটির সাথে গিয়ে মিশে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে, এটা আমি শেখ হাসিনার পার্লামেন্টেও দেখেছি, এটা আমি তারেক সাহেবের পার্লামেন্টেও দেখি। একেবারে হামাগুড়ি দিয়ে গিয়ে মন্ত্রী এমপিরা প্রধানমন্ত্রীর পা ধরে গিয়ে কথা বলে। বিনয় হতে পারে। হ্যাঁ, তো খুবই ভালো, মানে বিনয়টা আপনি আসলে কোন জায়গায় কতটুকু দেখাবেন, দুটো মানুষের মধ্যে বিনয় কোন পর্যায়ে যাবে আর আপনার সৃষ্টিকর্তার সামনের বিনয়টা কোন পর্যায়ে যাবে, দুটো যদি এক হয়ে যায় তাহলে বিপদ না? তো এনিহাও আমি আসলে আমার অবস্থান একই, তখনও আমি যে অন্যায় অবিচারের বিরুদ্ধে বলেছি, এবং আপনাদের পত্রিকা রিপোর্ট ঘেটেই বলেছি। আমি এমন না যে নিজে মানে একেবারে নিজের পত্রিকা বের করে সরজমিনে তদন্ত করে বলছি না, আপনাদের স্ট্যাবলিশ নিউজ পেপারে যা বের হয় সেটার ভিত্তিতে বলছি। আজকে আমি যে রেফারেন্সগুলো দিলাম, এই যে 21 টেলিভিশন আপনার চ্যানেলে বসে আপনার চ্যানেলের রেফারেন্স দিয়ে কথা বললাম, এখন এটা যদি এখন